বলবো একটু বোর্ডের দিকে তাকাও। দেখো এক একটা প্রশ্ন আমি রেখেছি, প্রত্যেকটা প্রশ্ন নতুন এসএসসিতে আসা, যেগুলো এডিকিউটি প্রশ্ন করেছে। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তুমি একটা জিনিস কমন দেখতে পাচ্ছ, সরকারি উদ্যোগ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলো। দেখো বারবার এক প্রশ্ন করছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, কি কি প্রকল্প চলছে এই জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে। চলো আজকের ক্লাসে কেন্দ্রীয় সরকারের কি কি প্রকল্প রয়েছে এবং এখান থেকে কি কি প্রশ্ন আসছে সেগুলো আমরা জানবো। আজকের ক্লাসটা মূলত দুটো পার্টে আমরা করব, পার্ট 1 আর পার্ট 2। পার্ট 1 এ কিছু স্কিম থাকবে এবং সেখান থেকে থাকবে প্রশ্ন, পার্ট 2 তে থাকবে কিছু স্কিম, সেখান থেকে থাকবে প্রশ্ন। দেখো এটা একটা লিমিটেড টপিক, এই টপিকটা যদি তুমি পুরো করে নিতে পারো, কারণ স্কিম একটাই রয়েছে, আবার পরে স্কিম লঞ্চ হবে যখন তখন অ্যাড অন হবে, নইলে এগুলোই থাকবে। তো এগুলো থেকে কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখে নিই। এক ঝলকে বলবো, যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কেউ দেখো, এখান থেকে কিন্তু 1 থেকে 2 নম্বর তোমার কিন্তু পকেটে থাকবে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম যে স্কিমটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধাশ্রম পেনশন প্রকল্প। আমরা প্রত্যেকে জানি যে পেনশন এমন একটা জিনিস, সেই পেনশন যদি কাউকে দেওয়া হয় তাহলে সে হাত পা তুলে মোটামুটি বৃদ্ধ বয়সে খুব ভালো মতো সার্ভাইভ করতে পারে। তারা বলে যে পেনশন পেলেই আর কিছু চাই না। তো সরকার ইন্দিরা গান্ধীর নামে বৃদ্ধাশ্রম পেনশন প্রকল্প চালু করেছে। এবার পরীক্ষায় আমাদের প্রশ্নটা কোথা থেকে দেবে? দেখো প্রশ্নের কিছু ধরন থাকে। মূলত প্রশ্ন বলে যে কবে লঞ্চ করা হয়েছিল, আমাদেরকে দিয়েছে যে কবে লঞ্চ করা হয়েছে এই প্রকল্প, তার সাথে এই প্রকল্পের লক্ষ্যটা কি কি, কোন সেক্টর থেকে এই প্রকল্পটা তোমাদেরকে দেওয়া হচ্ছে, এছাড়া সুবিধা কারা কারা পাচ্ছে। মূলত এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। তো সবকটা পয়েন্ট আমরা কভার করব। প্রথমে আমরা দেখব লঞ্চ হয়েছে 19শে নভেম্বর 2007, সবগুলো মাথায় রাখতে হবে। এবং শুধু তো সরকার লঞ্চ করলে হবে না, সরকারের খরচ হয়েছে এর পিছনে কিছু যখন লঞ্চ করেছে। তো সরকার কোন বাজেটের বছর বা কোন বাজেটের বছরে এটাকে লঞ্চ করেছে, পরীক্ষায় এখান থেকেও দিয়েছে, তাই বাজেটের বছরও দিয়ে দিয়েছি। 2007 এবং 2008-এ সরকার এই এই ইয়েটাকে প্রকল্পটাকে বাজেটে অন্তর্ভুক্ত করেছে। লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল জীবিকা নির্বাহনের উপায় যারা হারিয়েছে এমন বয়স্ক ব্যক্তিদের পেনশন প্রদান করবে। তবে এখানে আবার বয়সের সময়সীমা রয়েছে। 60 থেকে 80 বছর যাদের বয়স, তারা এই স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে। যারা 60 বছর বয়সী তারা হয়তো 200 টাকা পাবে, আর যারা 80 বছর তারা হয়তো মোটামুটি 500 টাকা পাবে। এই ধরনের একটা ব্যাপার রয়েছে। চলো আমরা আরো ভালো করে দেখে নিই। সেক্টরটা কি? সেক্টর হচ্ছে সামাজিক নিরাপত্তা এবং কল্যাণ। অবশ্যই বৃদ্ধ মানুষদের, যাদের কাছে অর্থ নেই, সেসব মানুষদেরকে মাসিক একটা টাকা দিয়ে সামাজিক নিরাপত্তা এবং কল্যাণ করবে। আমি জানি না 200 টাকা দিয়ে কি কল্যাণ হবে, মূলত আজকের দিনে দাঁড়িয়ে হয়তো ওনারা জানেন না বাজার দর কি, শুনলেও হাসি পাচ্ছে। যাই হোক, দেখো বয়সের সীমা 60 বছর প্লাস বা 60 বছরের ঊর্ধ্বে। এখানে আমরা 80 প্লাসদের জন্য উচ্চতম সুবিধা, উচ্চতম সুবিধা বলতে 500 টাকা পাবে, বেশি পাবে না। তবে কারা পাবে? সবাই পাবে না, সবাই পাবে না। যারা বিপিএল প্রবীণ, যাদের বিপিএল কার্ড রয়েছে তারাই পাবে। ঠিক আছে? তো এটা কোন মন্ত্রণালয়ের তরফ থেকে আসে? এটা হচ্ছে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের তরফ থেকে এই স্কিম, এই যোজনা কিন্তু এসে থাকে। যদি তুমি দেখো এই পেনশনটা 200 টাকা প্রতি মাসে কারা পাচ্ছে? যাদের বয়স 60 থেকে 79 তারা পাচ্ছে, আর যারা 80 বছরের ঊর্ধ্বে তারা 500 টাকা পাচ্ছে। তো আমি জানি না মাসিক 500 টাকায় কিভাবে তাদের চলে যায়, তো সরকার যখন দিচ্ছে বা বলেছে হয়তো এটাই। চলো এখান থেকে কি প্রশ্ন এসেছে আমরা দেখি। নতুন এডিকিউটির প্রশ্ন অনুযায়ী এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। দেখো বলছে জীবিকা নির্বাহের পথ হারিয়ে ফেলেছে এমন প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কোন সরকারি প্রকল্পটি চালু হয়েছে? অপশন দেখেই তুমি বুঝতে পারবে যে কোনটা। অটল বিহারী যোজনা তো পড়ালাম না, প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা পড়াইনি, সামাজিক সহায়তা কর্মসূচি পড়াইনি, আমি বলেছি ইন্দিরা গান্ধী বৃদ্ধাশ্রম পেনশন প্রকল্প এটা। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের যে প্রকল্প, 2 নম্বর প্রকল্পের কাছে যাই। এটা হচ্ছে প্রধানমন্ত্রী মহিলা শক্তি কেন্দ্র প্রকল্প। দেখো মহিলা সংক্রান্ত যত প্রকল্প রয়েছে খুব ভালো করে পড়ে রাখবে, কৃষি সংক্রান্ত যত প্রকল্প আছে পড়ে রাখবে, কারণ বেশি প্রশ্ন এই দুটো থেকেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দেখো 2 নম্বরে কি রয়েছে? প্রধানমন্ত্রী মহিলা শক্তি কেন্দ্র প্রকল্প। এটা লঞ্চ হয়েছে কবে? 2017-তে। তাহলে বাজেট যখন সরকার তো অর্থ দিয়েছে এই স্কিমের জন্য, তো সেটার বাজেটের বছর কত? 2017 থেকে 18 মনে রাখতে হবে। লক্ষ্য কি ছিল? লক্ষ্য হচ্ছে এটা মহিলাদের দক্ষতা বা উন্নয়ন বা সহায়তা বা
পরিষেবা প্রদান করা নারীদের, এটা কিন্তু মেয়েদের না, হ্যাঁ, নারীদের পরিষেবা দেওয়া, নারীদের বিভিন্ন কাজের ক্ষেত্রে সক্ষমতা গড়ে তোলা। নারী বলতে মূলত গ্রামীণ নারীরা, যারা এখনো পিছিয়ে আছে, যারা এখনো কুসংস্কারে পড়ে রয়েছে, যারা এখনো ভাবে 2026-এ, 2025-এ, 2020-তে দাঁড়িয়ে মেয়েদেরকে কাজ করতে দেওয়া যাবে না, মেয়েদেরকে এই করতে দেওয়া যাবে না, ঘরের মধ্যে বন্দি রাখতে হবে। মূলত তাদের জন্য, সেসব গ্রামীণ এলাকার মহিলাদের জন্য এই উন্নয়ন কি করা হয়েছে, দেওয়া হয়েছে। সেক্টর কি, নারী ক্ষমতা বা নারীর সক্ষমতা, বয়সের সীমা কোনো বয়সের সীমাই নেই। এখানে যারা মহিলা থাকবে প্রত্যেকে এই স্কিম বা প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। সুবিধা কারা পাবে, যারা গ্রামীণ এলাকায় রয়েছে তারাই পাবে। মন্ত্রণালয়টা কি, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের আন্ডারে এই স্কিম বা এই প্রকল্প কিন্তু চালু হয়েছে। এছাড়া আর কি কি আছে দেখো, এখানে আমরা মোটামুটি দেখতে পাবো যেসব মহিলারা রয়েছে তাদেরকে পরামর্শ দেওয়া হবে, ট্রেনিং দেওয়া হবে, ডিজিটাল মাধ্যমে সাক্ষরতা প্রদান করা হবে। যারা এখনো স্বাক্ষরই নয় তাদেরকে স্বাক্ষর করে দেওয়া হবে। এছাড়া এই স্কিমটা 115টি স্থানে স্থাপন করা হবে। দেশের পিছিয়ে পড়া যেসব জেলাগুলো, যেখানে মহিলারা এখনো পিছিয়ে পড়েছে স্বাস্থ্যের দিক থেকে, পুষ্টির দিক থেকে, কেউ জানেই না কোন কোন জিনিস পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত, স্বাস্থ্যকে কিভাবে মেনটেন করা উচিত, কিভাবে শিক্ষা অর্জন করা উচিত, যারা কিছুই জানে না তাদেরকে এই স্কিমে অন্তর্ভুক্ত করতে হবে এবং কর্মসংস্থান দিতে হবে এবং ডিজিটালি ভাবে এদেরকে স্বাক্ষর করতে হবে। মূলত এই স্কিমের এটাই হচ্ছে মেন মোটিভ, প্রধানমন্ত্রী মহিলা শক্তি কেন্দ্র বা প্রকল্প, ঠিক আছে, যার শর্ট ফর্মটা রয়েছে, দেখে নিতে পারো। এখান থেকে কি প্রশ্ন এসেছে চলো আমরা এক ঝলকে দেখবো। দেখো, এসএসসি সিজিএল এ আসা প্রশ্ন বলছে দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরিতে সহায়তা প্রদানের মাধ্যমে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে কোন সরকারি উদ্যোগ কাজ করে। একটু আগেই বললাম, অনেকে না বলবে বেটি বাঁচাও বেটি পড়াও, না, এখানে বেটির বা কন্যার কথা বলা হয়নি, এখানে মহিলাদের কথা বলা হয়ে গেছে। দেখো অপশন বিতে রয়েছে মহিলা শক্তি কেন্দ্র, এটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি। দেখো এরপরে স্কিমটা কি রয়েছে, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা। এটা কি, এটা বুঝতেই পারছো, রাষ্ট্রীয় কৃষি বিকাশ মানে কৃষি ও সহযোগিতা বিভাগ, মানে কৃষির ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা, কৃষকদেরকে সহযোগিতা প্রদান করা, মূলত এটাই কাজ। কবে লঞ্চ হয়েছে যদি বলি, 2007-এ লঞ্চ করা হয়ে গেছে, বাজেট 2007 এবং 2008-এ ছিল। লক্ষ্য কি ছিল, দেখো লক্ষ্য ছিল কৃষি প্রবৃদ্ধি, মানে কৃষির বৃদ্ধি করা, ঠিক আছে, ফসলগুলোকে পরিকল্পিতভাবে যাতে আরো উন্নত ফসল ফলানো যায় সে বিষয়ে দেখা। মূলত এটাই হচ্ছে এই প্রকল্পের বা যোজনার মেন উদ্দেশ্য। সেক্টর কি ছিল, কৃষি। বয়সের সীমা, এখানে কোনো বয়সের সীমা নেই, যারা কৃষক তারাই এর অন্তর্ভুক্ত হতে পারবে। সুবিধা কারা নেবে, কৃষকরা নেবে। মন্ত্রণালয় কি, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই যে প্রকল্প এটা যুক্ত রয়েছে বা এটা পড়ছে। এর আরো কি রয়েছে ফিচার্স চলো একটু দেখি। দেখো ফসলের বৈচিত্র্য প্রকার, আমরা বিভিন্ন ফসল দেখি, তো বিভিন্ন ফসল যাতে আরো নতুন নতুন নিউ ফসল বা আসতে পারে, চাষিরা চাষ করতে পারে, তার জন্য এই উদ্যোগ তৈরি করা। এছাড়া এটাও বলা হচ্ছে যে বিভিন্ন রাজ্যগুলো, দেখো সরকার তো সব টাকা দিতে পারে না, কেন্দ্রীয় সরকার 60% দেবে, কেন্দ্রীয় সরকার 40%। ধরো তুমি থাকো হিমাচল প্রদেশে, তো তোমার রাজ্য সরকার 40% দিচ্ছে, কেন্দ্রীয় সরকার 60% দিচ্ছে। ধরো চাষের জন্য তোমার ট্রাক্টরের প্রয়োজন, তুমি একটা ট্রাক্টর কিনবে, তোমার কাছে টাকা নেই, তুমি কৃষক, তখন তুমি কি করবে, তুমি 60% টাকা এই প্রকল্পের থ্রু 60% টাকা কেন্দ্রীয় সরকারের থেকে পাবে, 40% টাকা রাজ্য সরকারের থেকে পাবে। পেয়ে তুমি একটা জিনিস কেনো এবং কিনে সেটা তুমি কি করো, খুব সুন্দরভাবে তোমার কাজের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে লাগাও। কৃষি এবং সংশ্লিষ্ট খাতের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে এই প্রকল্পের মেন কাজ, ঠিক আছে। তো মেন হচ্ছে কৃষির যাতে উন্নতি হয় সেই কারণে এই প্রকল্প, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই প্রকল্প থেকে কি প্রশ্ন এসেছে যাব তার আগে, অনেকে ভাবছো এই বিষয়টা কি, জানাবো তার আগে প্রশ্নটা আমরা করে ফেলি। কোন প্রকল্পটি ক্লাস্টার ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে শস্য বৈচিত্র্যকরণে উৎসাহিত করে? দেখো অপশন দেখতে পাচ্ছ, আমার মনে হয় নিজেরা উত্তর করে কমেন্ট সেকশনে আমাকে জানাও, এটা আমি তোমাকে HW দিয়ে দিই। তার আগে যে বিষয়টা এসেছিল সেই বিষয়টাকে একটু বোঝাই। দেখো আমাদের নিউ একটা ব্যাচ লঞ্চ হয়েছে যার নাম 6.0, ঠিক আছে, ফাউন্ডেশন ব্যাচ। এবার আমি কেন বলছি এই ব্যাচটার কথা, দেখো এই ব্যাচটা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ তারাই আমার ক্লাসটা দেখছো। এবার আজকের ক্লাসটার মেন উদ্দেশ্য হচ্ছে
এডিকিউটি, এসএসসি বলো, রেলের এক্সাম বলো, এই যে সরকারি স্কিমগুলো থেকে প্রশ্ন দিচ্ছে, যার প্রমাণ তোমাকে দেখাচ্ছে, হ্যাঁ দেখো এখান থেকে প্রশ্ন তুলে দিয়েছে, সেই প্রশ্নের সারাউন্ডিং আমরা টপিক নির্ধারণ করে পড়ছি। এবার কোন পরীক্ষায় কোন টপিক থেকে বেশি প্রশ্ন দিচ্ছে, তুমি যদি সেই অ্যানালাইসিস করে স্মার্ট ওয়ার্ক করে চাকরির পরীক্ষায় পরীক্ষা দিতে যাও, তাহলে দেখবে চাকরি পাওয়ার প্রবণতা বা চাকরি পাওয়ার দৌড়ে অন্যদের থেকে তুমি এগিয়ে থাকবে। তো তুমি যদি এইভাবে পড়তে চাও এবং 1 থেকে 1.5 বছরের মধ্যে চাকরি পেতে চাও, তাহলে তোমার জন্য বেস্ট হবে 0 to Pro 6.0 কোর্স। এই কোর্সটা যদি তুমি বাড়িতে বসে পারচেস করো এবং পড়াশুনো করো, তাহলে সমস্ত চাকরির জন্য তোমার প্রিপারেশন হয়ে যাবে। এই কোর্সের সুবিধা অনেকে জানতে চাইবে, তার আগে বলি এই কোর্স ছাড়াও পুলিশের কোর্স, এসএসসির কোর্স, রেলের কোর্স, যারা যারা জিকেতে দুর্বল, ম্যাথে দুর্বল, আলাদা আলাদা একটা সাবজেক্টের কোর্স লঞ্চ করা হয়েছে। তোমরা যেটাতে ইচ্ছা যুক্ত হতে পারো, বাড়িতে বসে পড়াশুনো করতে পারো। অনেকে ভাববে বাড়ি বসে আবার পড়াশুনো হয় নাকি? আরে ভাই 2026 এটা, তুমি যাবে, পড়তে যাবে, আসবে, এতটা সময় নষ্ট করবে, তো তোমার ওই যাতায়াতের সময় অন্য কেউ পড়ে এগিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের থ্রু তুমি পড়াশুনো করতে পারবে। তুমি ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নাও, সেখানেই তুমি সমস্ত বিষয় নিজে নিজে কোর্স পারচেস করতে পারবে। আর যারা মনে হবে পারছো না, তাদেরকে এই স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম, কল করে নাও, আমাদের টিম মেম্বার তোমাকে সহযোগিতা করে দেবে। আর হ্যাঁ, কোর্সের সুবিধাগুলো কি কি সেগুলোও দেখিয়ে দিলাম, তুমি একবার চোখ বুলিয়ে দেখে নিতে পারো। চলো চলে যাব আমরা পরের প্রকল্প বা স্কিমের কাছে, যাকে পিএম কুসুম বলা হচ্ছে। এটা লঞ্চ কবে হয়েছে? এটা লঞ্চ হয়েছে 2019-এ। দেখো ভাই, প্রত্যেকটা স্কিম থেকে প্রশ্ন দিয়েছে, প্রত্যেকটা স্কিম আমি দিয়েছি, তার নিচে আমি প্রশ্ন দিয়েছি। তো তোমাকে বলবো খাতায় নোট ডাউন করে লিখে নাও এবং এই স্কিমগুলোকে আরো ভালো করে দেখে নাও। লঞ্চ 2019-এ হয়েছে, সরকারের বাজেট অনুযায়ী 2019-2020। এর লক্ষ্য কি ছিল? মেন লক্ষ্য ছিল কৃষকের আয় বৃদ্ধি এবং নির্ভরযোগ্য সেচ ব্যবস্থা নিয়ন্ত্রিত করার জন্য কৃষিতে সৌরশক্তির প্রচার করা। দেখো ভাই, আমরা কি করি না, আমরা কৃষকেরা বা যারা চাষ করি আমরা, তারা মোটামুটি কৃষকদের আয় কখন হবে? যখন সে ভালো মুনাফা করতে পারবে। এবার কৃষকদের যদি প্রচুর খরচ হয়ে যায়, খেতে সাধারণত লাইট নেওয়া, জল সেচের কারণে না প্রচুর ডিজেল বলো, নানান জিনিসের ইলেকট্রিসিটি প্রচুর খরচ থাকে কৃষকের। তো সরকার চেয়েছে, এই যে তুমি দেখতে পাচ্ছ কুসুম, পিএম কুসুম স্কিমের মাধ্যমে এই যে সোলার প্যানেল, এই সোলার প্যানেলগুলো বসিয়ে দিলে কি হবে, মানে কৃষকদের যে ইলেকট্রিক লাগে সেটা এই সোলার প্যানেল দিয়ে পূরণ হয়ে যাবে, যে ডিজেল লাগে সেগুলো কম লাগবে, মূলত এইগুলো দিয়েই কাজ হয়ে যাবে। তো সরকার চেয়েছে এই সৌরশক্তির প্রচার করা এবং কৃষি ক্ষেত্রে যাতে কৃষকদের অর্থ ব্যয় কম হয় সে বিষয়ে দেখা। এই সেক্টরটা কি? এটা হচ্ছে দেখো নবায়নযোগ্য শক্তি বা কৃষি, মূলত কৃষি সেক্টর। ঠিক আছে, সুবিধা কারা পাবে? কৃষক এবং গ্রামীণ সম্প্রদায়ের যারা চাষাবাস করছে তারাই পাবে। ঠিক আছে, মন্ত্রণালয় কি? জ্বালানি মন্ত্রণালয়, প্রত্যেকেই জানো, বা আমরা যদি বলি এটা কৃষক মন্ত্রণালয়ের মধ্যেও পড়ছে, দুটো মিশিয়ে রয়েছে, অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে। মূলত দেখো সৌর পাম্প এবং সৌর বিদ্যুৎ বা ডিজেল পাম্পের নির্ভরতা যাতে কমে আসে, যাতে ডিজেলের ব্যবহার কমে আসে, এই সৌর প্যানেল দিয়েই যাতে কাজ হয়, তার জন্য মেন মোটিভ এটা সরকারের। উপাদান কি কি এখানে লাগছে? এটি একটি সৌর পাম্প এবং গ্রিড যুক্ত সৌর এবং অন্যান্য পুনর্বিকরণ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সহায়তা করা হচ্ছে। বা ব্লা 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 বাদ বাকি বিষয় তুমি দেখতে পাচ্ছ কত মেগাওয়াট, যদি অতিরিক্ত বেশি সৌর তৈরি হয়ে যাবে, এনার্জি তৈরি হয়ে যায়, সেটাকে আবার এখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই সব ব্যাপার রয়েছে। তো মূলত এটা কৃষকের ক্ষেত্রে পিএম কুসুম স্কিম ব্যবহার করা হয়েছে বা লঞ্চ করা হয়েছে। এখান থেকে কি প্রশ্ন দিয়েছে দেখো, প্রধানমন্ত্রী কৃষাণ ঊর্জা সুরক্ষা ইভম উত্থান মহাবিয়ান প্রকল্পটি কৃষির মধ্যে শক্তি সেক্টরের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কি? অপশন রয়েছে, তুমি দেখতে পারো, সকল কৃষি গ্রাহককে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা, নাকি উচ্চ ফলনের জন্য রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করা। এটা তো একেবারেই হবে না। গ্রামীণ এলাকায় সৌরপ্রাম গ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে উৎসাহিত করা। অপশন যেটা সি, সেটা মনে হচ্ছে সঠিক, উন্নত বিদ্যুৎ সরবরাহের জন্য গ্রামীণ বিদ্যুৎ গ্রিড, এটা হবে না। অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। দেখতে পাচ্ছ প্রত্যেকটা তুমি যদি একটুখানি জেনে নাও না, সবগুলো তুমি নিজেই করতে পারবে, খালি জানার ব্যাপার। এরপরে চলে আসবো আমরা দেখো
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এটাও একটা যোজনা। কবে লঞ্চ হয়েছে? 2016-তে। বাজেটের বছর কোনটা ছিল? 2016 এবং 17। লক্ষ্য কি ছিল? ব্যাপক ব্যাপক হারে ফসল বীমা প্রদান। ধরো কোনো কিছু চাষ হয়েছে, বিনা ধরো কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে পুরো ফসলই নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে চাষি কি করবে? অনেক সময় দেখেছি চাষিরা অনেক খারাপ পদক্ষেপ নিয়ে ফেলে। তো সেক্ষেত্রে সরকার তাদেরকে, হ্যাঁ দেখলো আচ্ছা এই কারণে হয়েছে, তখন তাদেরকে বীমা বা তাদেরকে সুরক্ষা প্রদান করলো। ঠিক আছে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। সেক্টর, এটা কৃষির ক্ষেত্রে সুবিধা ভোগ কারা পাবে? কৃষকেরা পাবে। তবে হ্যাঁ, ইচ্ছাকৃত তুমি চাইলে নিতে পারো, তোমাকে নিতেই হবে, কোনো জোরজবস্তি নয়। মন্ত্রণালয় কি? কৃষি মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে। ঠিক আছে, চলো তাহলে বুঝলাম। এছাড়া আরও রয়েছে, দেখো খারিফ ফসল, রবি ফসল। আমরা জানি যে এই শস্যগুলো রয়েছে, এই শস্যগুলোর উপর তুমি কত পার্সেন্ট করে বীমা পেতে পারো সেটাও বলা হয়েছে। দেখো সকল খাদ্যশস্য, তৈলবীজের উপর 2% পাবে। রবি ফসল বা তৈলবীজ বা খাদ্যশস্যের উপর তুমি 1.5% পাবে। এছাড়া বাণিজ্যিক, ধরো এদেশ থেকে ওদেশে পাঠাচ্ছ, বাণিজ্যিক ফসলের উপর তুমি 5% করে কি পাবে? বীমা পাবে। এই বিষয়গুলোকে এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আরও তুমি দেখতে পারো প্রাকৃতিক দুর্যোগ, পোকামাকড়, রোগের কারণে ফসলের ব্যর্থতার ক্ষেত্রে কৃষকদের বীমা কভারেজ এবং আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আমি যেটা বললাম সেটাই এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এছাড়া এর একটা নারা আছে, মেরি পলিসি মেরে হাত, হলো এর প্রান্ত বা কৃষি ভবনের মাধ্যমে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার নীতিগুলি বা নীতির বিবরণ, বা বলতে পারো একটা মোটো বা একটা নারা। অনেক সময় প্রশ্ন এখান থেকেও দিয়েছে, মেরি পলিসি মেরি হাত কোন প্রকল্পের মেন মুদ্রা বা মেন নীতিবাক্য? আমরা বলবো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। আশা করি বুঝতে পারলে। চলো এখান থেকে কি প্রশ্ন দিয়েছে দেখি। দেখো, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি, তোমাকে অপশন দিয়েছে, পরে কমেন্ট সেকশনে জানাও কোনটা সঠিক হবে। বলেছে এটি অপ্রতিরোধ্য প্রাকৃতিক ঝুঁকির কারণে ফসলের ক্ষতির বিরুদ্ধে ব্যাপক বীমা কভারেজ প্রদান। অবশ্যই এটা ঠিক। সর্বাধিক কভারেজ নির্ধারিত করার জন্য ভারতের সকল কৃষকের এই প্রকল্পে তালিকাভুক্ত বাধ্যতামূলক না। সবার বাধ্যতামূলক নয়, যে ইচ্ছা সে নিতে পারে। এর লক্ষ্য কৃষকদের আয় স্থিতিশীল করা না, এটাও নয়। কৃষকের প্রিমিয়ারের হার না। অপশন এ ইজ এ রাইট অ্যান্সার হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরেরটাই চলে আসি। দেখো মিষ্টি স্কিম। মিষ্টি স্কিম কি? অনেকে ভাববে আরে বাবারে বাড়ি বাড়ি মিষ্টি দেওয়া হবে না, বাড়ি বাড়ি মিষ্টি দেওয়া হবে না। দেখো ম্যানগ্রোভ অঞ্চলগুলো, আমরা জানি ম্যানগ্রোভ মানে কি? মাটির নিচে যেসব, আমরা সুন্দরবন এলাকায় তুমি যদি চলে যাও, শ্বাসমূল ঠেসমূল এরা না সব মাটির নিচে থাকে, বড় বড় মানে শিকড় বাকড়গুলো বিশাল বড় বড়, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো সেই যে জায়গাগুলো, এই ম্যানগ্রোভ অরণ্যগুলোকে না কেটে ফেলা হচ্ছে প্রচুর পরিমাণে। প্রকৃতিকে যেভাবেই হোক আমরা ধ্বংসের মুখে এগিয়ে দেবো, কেটে সেখানে বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি করা হচ্ছে। আমরা তো এরকম অবস্থা, আমাদের পাহাড় সব পাহাড় কেটে কেটে ফ্ল্যাট করে দিয়েছে। কোনদিন দেখবে আমরা হিমালয়কেও কেটে দিয়েছি, এরকম পরিস্থিতি মানুষের। তো এই যে মিষ্টি স্কিম, এর মাধ্যমে ম্যানগ্রোভ অঞ্চলগুলোকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করা হচ্ছে। লঞ্চ কবে করা হয়েছে? 1 ফেব্রুয়ারি 2023-এ। বাজেটের বছরটা কি ছিল? 2023 এবং 24। লক্ষ্য কি? ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র রক্ষা করা এবং পুনর্জীবিত করা, যাতে সেই বাস্তুতন্ত্রকে রক্ষা করতে পারি এবং তারা যাতে ওখান থেকে আরো এগিয়ে যেতে পারে, পরবর্তী মানে জিনিসগুলোকে আরো পুনর্জীবিত করতে পারে, ওরা যাতে বংশ বিস্তার করতে পারে, সেই বিষয়টা লক্ষ্য রাখা। এবং ভারতীয় উপকূল রেখা যে জায়গাগুলোতে এগুলো রয়েছে, সেই জায়গা যাতে মানুষের কুনজর থেকে বেঁচে থাকতে পারে, তার জন্য এই প্রকল্প। সেক্টর পরিবেশ এবং জলবায়ু, এটা হচ্ছে সেক্টর। যোগ্যতা কি? উপকূলীয় রাজ্য এবং সম্প্রদায়। সুবিধাভোগ কারা পাবে? উপকূলীয় জনসংখ্যা এবং পরিবেশ যারা রয়েছে, উপকূলের বাসিন্দা যারা রয়েছে, তারা এটার মানে এই বেনিফিটটা নিতে পারবে। মন্ত্রণালয় পরিবেশ, বন, জলবায়ু প্রভৃতি এই মন্ত্রণালয়ের মধ্যে পড়ছে। মেন কাজ হচ্ছে প্রকৃতিকে বাঁচানো, ম্যানগ্রোভকে বাঁচানো। এটাই হচ্ছে মিষ্টি স্কিমের মেন উদ্দেশ্য বা মেন কাজ। দেখো প্রশ্ন কি দিয়েছে, মিষ্টি প্রকল্প সম্পর্কে নিম্নলিখিত বিবৃতগুলি বিবেচনা করো। এর লক্ষ্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে ম্যানগ্রোভ বন রোপণ করার না, একেবারেই নয়। এটি 2023-24-এর বাজেট অধীনে ঘোষণা করা হয়েছিল। এটি ম্যানগ্রোভ বনের বাণিজ্যিক ইজারা অনুমোদন দেওয়া। আমার মনে হয় এই যে 2023-24-এ, দেখো বাজেটের বছর, দেখো এখান থেকে প্রশ্ন দিয়েছে কেন বাজেটের বছর দিয়েছি, বাজেটের অধীনে পড়ছে। এই যে অপশন
বি ইজ এ রাইট অ্যান্সার। কেন বাজেটের বছর দিয়েছি আশা করছি ক্লিয়ার হচ্ছে। চলো দেখো, এর পরের প্রকল্প হচ্ছে PLI। এটা কি? প্রোডাকশন লিঙ্ক ইনসেনসিটিভ স্কিম। এটা কি? এটা হচ্ছে এমন একটি স্কিম যার মাধ্যমে আমরা দেখব আমাদের যে ঘরোয়া যে ব্যবসাগুলো রয়েছে সেগুলোকে সরকার কি করতে চায়, প্রমোট করতে চায়, সেগুলোকে সরকার বাড়িয়ে তুলতে চায়, যাতে আমরা বাইরের জিনিসকে অ্যাভয়েড করি, বাইরের বিদেশ থেকে কি আসছে তার উপর নির্ভর না হই, নিজেরা আত্মনির্ভর হই এবং নিজেদের ঘরোয়া ব্যবসাকে আরও বাড়িয়ে তুলতে পারি, যার জন্য সরকার আমাদেরকে টাকা দিতে পারে, যার জন্য সরকার আমাদেরকে প্রমোট করতে পারে। কিছুদিন আগে একটা অয়েল খুব ভাইরাল হয়েছিল, হাক্কা পিখে কমিউনিটি, এরকম একটা অয়েল, ওরা মাথার তেল বিক্রি করছিল। সেখানে নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী কি করেছিল, এদেরকে প্রমোট করেছিল, যার ফলে এদের প্রচুর বিক্রি হয়েছিল, প্রচুর বিক্রি। এবং এই সব যে বাণিজ্যিক ছোট 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 যে ঘরোয়া ব্যবসাগুলোকে, এগুলোকে বুস্ট করার কাজই হচ্ছে এই যে PLI স্কিম। দেখো লঞ্চ কবে করা হয়েছে? 1 এপ্রিল 2020-তে, বাজেটের বছর 2020-21। লক্ষ্য হচ্ছে দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং বিনিয়োগে আকর্ষণ করা। সেক্টর হচ্ছে শিল্প, এবং অবশ্যই শিল্প যেহেতু উৎপাদন করা হচ্ছে, যোগ্যতা কোম্পানিগুলি বিনিয়োগের মানদণ্ড পূরণ করে। ঠিক আছে। মন্ত্রণালয় কি? এই মন্ত্রণালয় হচ্ছে সংশ্লিষ্ট বিভাগীয় মন্ত্রণালয়, ক্রমবর্ধমান বিক্রয়ের উপর প্রদান করা। 14টি অগ্রাধিকার খাতাকে অন্তর্ভুক্ত করা। মানে যতগুলো সেক্টর রয়েছে তুমি যদি এখানে দেখো, ঠিক আছে, তুমি একটু ভালো করে দেখলে পরে বুঝতে পারবে এই সেক্টরগুলোকে সবার আগে স্টিল রয়েছে, এখানে আরও রয়েছে অনেক কিছু, তো সেগুলোকে আরও ভালোভাবে প্রোডাকশনের জন্য কি করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে বা বুস্ট করা হয়েছে, যেটাকে এক কথায় বলে। দেখো প্রশ্ন কি দিয়েছে, ভারতের বিভিন্ন ক্ষেত্রের জন্য উৎপাদন ভিত্তিক প্রণোদনা বা PLI প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নের মূল লক্ষ্য কি ছিল? সরকারের রাজস্ব ঘাটতি কমাতে, দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণ করা, কৃষি পণ্যের রপ্তানি। না, অপশন বি, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, সঠিক অ্যান্সার। চলো এর পরে আমরা চলে যাব পরের স্কিম, এটা হচ্ছে উড়ান স্কিম। ঠিক আছে, উড়ান বা উড়ান তুমি বলতে পারো। ঠিক আছে, এর দেখো উড়ান বুঝতে পারছো, এটা নিয়ে একটা সিনেমা রয়েছে অক্ষয় কুমারের, কারা কারা দেখেছো আমাকে জানাবে। উড়ান হচ্ছে এমন একটা স্কিম যেটা হচ্ছে, দেখো বিমানে চলেছো বা চড়েছো, সংখ্যাকার কমেন্ট সেকশনে জানাও তো যে বিমান চড়েছো কিনা। তো সরকার চায় যে বিমানে মানুষের যাতায়াতের জন্য বিমানটাকে বেছে নিতে, মানুষ যাতে বিমানের সাথেও একীভূত হতে পারে। এবার বিমান চড়তে গেলে তো প্রচুর টাকা লাগবে, তো সরকার চাইছে যে এরকম যারা যারা এয়ারলাইন রয়েছে, যারা তাদের নিজেদের সিটে কিছু সিট সংরক্ষণ করে রাখতে পারে সাধারণ মানুষের জন্য, তাদের জন্য এই স্কিম। এই স্কিম লঞ্চ হয়েছে 21শে অক্টোবর 2016-তে, বাজেটের বছর 2016-17। মেন লক্ষ্য হচ্ছে আঞ্চলিক বিমান যোগাযোগকে উন্নয়ন করা, যাতে মানুষ এই যে যোগাযোগের পথ এর সাথে পরিচিত হয়, যাতে একটা অভ্যাস গড়ে ওঠে এবং যাতে যারা পিছিয়ে পড়েছে তারাও যাতে বিমান উপভোগ করতে পারে, এই হচ্ছে মেন মোটিভ। ঠিক আছে, সেক্টর কি? সেক্টর হচ্ছে পরিবহন সেক্টর। সুবিধাভোগ কারা পাবে? আঞ্চলিক ভ্রমণকারীরা সুবিধাভোগ পাবে, এবং মন্ত্রণালয় হচ্ছে বেসরকারি বীমা পরিবহন মন্ত্রণালয়। ঠিক আছে, এরপরে আরও আমরা একটু ডিটেলস যদি জানতে চাই তাহলে দেখতে পারবো মোটামুটি 9 থেকে 40টা মতো সিট রিজার্ভ করা যেতে পারে। হেলিকপ্টারে মূলত দেখতে পাচ্ছ, এই হেলিকপ্টার যারা চালায়, হেলিকপ্টারে 5টি সিট বুক করা যেতে পারে, সর্বোচ্চ 13টি সিট রিজার্ভ করা যেতে পারে এইসব মানুষদের জন্য। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই উড়ান প্রকল্পের অধীনে প্রথম 27শে এপ্রিল 2017 তারিখে আমরা দেখব সিমলার, ঠিক আছে, জুব্বার হাট্টি বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্যোগে যাত্রা করেছিল। এই জায়গাটা না স্টার মেরে রাখো, প্রচুর পরিমাণে এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে ব্যাপারটা কি। চলো এখান থেকে কি প্রশ্ন এসেছে দেখে নি। চলো প্রশ্নটা কি বলছে একটু দেখে। দেখো নিচের বিবৃতিগুলোর বলছে, একটা অপশন এতে রয়েছে কারণ এবং আরে রয়েছে লেবেল করো। সঠিক বিকল্পগুলি ঠিক চিহ্নিত করে দাও, মানে অপশানে দুটো ঠিক কিনা সেটা জানতে চেয়েছে। দেখো প্রথম বলছে উড়ান প্রকল্প আঞ্চলিক বিমান যোগাযোগকে উন্নত করে, এটি বিমান সংস্থাগুলিকে আর্থিক সম্ভাব্যতার ব্যবধান তহবিল প্রদান করে। তো কি হবে? হতে পারে এ এবং বি উভয় সত্য, এবং আর
আর হলো এর সঠিক ব্যাখ্যা, এ এবং বি উভয় সত্য, আর এবং এর সঠিক ব্যাখ্যা নয়। আমার মনে হয় অপশন এ, এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। আশা করি বুঝতে পারলে, কারণ এর আগে ডেসক্রিপশনে আমরা আলোচনা করেছি। চলো চলে যাবো আমরা এর পরের স্কিমের কাছে। কি বলছে? স্বামিত্বা স্কিম। এই স্কিমটা কি বলছে? গ্রামাঞ্চলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে গ্রাম জরিপ এবং মানচিত্র তৈরি। মানে বলছে গ্রামের যে সমস্ত, ধরো তুমি যে জায়গায় থাকছো সেটাকে, তোমার মানচিত্রটাকে খুব সুন্দরভাবে ডিজিটালি মাধ্যমে, হতে পারে ড্রোনের মাধ্যমে বা স্যাটেলাইটের মাধ্যমে, তোমার জায়গাটাকে মাপ করা। এবার এরকম তো হবে না যে কেউ আসছে উপর থেকে উড়ে গিয়ে তোমাকে মেপে দিচ্ছে, এটা হবে না। তো ড্রোনের মাধ্যমে বা স্যাটেলাইটের মাধ্যমে মাপ, খুব সুন্দরভাবে সঠিকভাবে মাপ, যাতে জমির মাপ করা যায় এবং মানচিত্র তৈরি করে, সেই বিষয়টা হচ্ছে এই স্বামিত্বা স্কিম। লঞ্চ হয়েছে দেখো 28 এপ্রিল 2020-তে, বাজেটের বছর 2020 থেকে 21। আমরা দেখব লক্ষ্য কি ছিল? ড্রোন ম্যাপিং ব্যবহার করে সম্পত্তি কার্ড প্রদান করা। মানে ড্রোনের মাধ্যমে, ড্রোন এক প্রকারের আমরা বলতে পারি উড়ন্ত ক্যামেরা, যার মাধ্যমে খুব সুন্দর করে জমিটা পরিমাপ করে ম্যাপের মাধ্যমে তোমাকে দেওয়া, যাতে কোনো রকম নয়েজ হয়ে না হতে পারে। সেক্টর মূলত গ্রামীণ এলাকাগুলোতে করার চেষ্টা করা হচ্ছে। সুবিধা পাবে গ্রামের লোকেরা এবং মন্ত্রণালয় হচ্ছে পঞ্চায়েতি রাজ্য মন্ত্রণালয়। আসলে বুঝে গেছো, এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ ভারতের জন্য একটি সম্মিলিত সম্পত্তি যাচাইকরণ সমাধান প্রদান করা। এইসব জমি জায়গা নিয়ে ভাই খুব সমস্যা, এই জন্য ড্রোনের সাহায্যে সঠিকভাবে মেপে জায়গা দেওয়া উইথ ম্যাপ। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। সম্পত্তির মালিকানা কার্ড প্রদান করা শুধুমাত্র গ্রামীণ এলাকায় এই প্রকল্পের কাজ হবে। চলো কি প্রশ্ন এসছে দেখি। দেখো এখানে আবার দৃষ্টান্ত দিয়েছে, আমি প্রত্যেককে বলবো এটা HW দিচ্ছি, একটু করে দেখো, একটু করে দেখো, খুব সুন্দরভাবে পারবে। স্বামিত্বা প্রকল্প ড্রোন প্রযুক্তি ব্যবহার করে সম্পত্তি কার্ড প্রদান করা, এটি গ্রামীণ এবং শহরাঞ্চলে অন্তর্ভুক্ত করে, তাই শহরাঞ্চলে কিন্তু অন্তর্ভুক্ত করে না। তো উত্তরটা কি হবে কমেন্ট সেকশনে জানাও। অপশন সি আমার মনে হচ্ছে সঠিক, এ সত্য হলেও অপশন আর কিন্তু ভুল রয়েছে। আমি করেই দিলাম উত্তর। চলো 10 নাম্বার যে প্রকল্প রয়েছে সেটা কি অটল পেনশন যোজনা। প্রত্যেকে জানো পেনশন এই পেনশনে একটু টাকাটা বেশি দেওয়া হচ্ছে, 5,000, 2,000, 3,000। তো পেনশন যোজনা প্রত্যেকেই জানো 9 মে 2015-তে লঞ্চ করা হয়েছে। বাজেটের বছর ছিল 2015-16। লক্ষ্য হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদেরকে পেনশন প্রদান করা। অসংগঠিত মানে ধরো যারা কোনো একটা সংগঠনে কাজ করতো না, ঠিক আছে, ধরো যাদেরকে তুমি সমাজে ছেড়ে রাখলে ওরা কিছু না কিছু তো করবে, মানে কিছু না কিছু মানে বুঝে নাও চুরি ডাকাতি এরকম কাজ করবে। তো তাদেরকে এই প্রকল্পের আয়তে এনে তাদেরকে পেনশন দেওয়া। সেক্টর সামাজিক নিরাপত্তা, এই যে সমাজের নিরাপত্তা বলছি, নইলেই এরা কিছু না কিছু করবে। বয়সের সীমা হচ্ছে 18 থেকে 40 বছর। সুবিধাভোগী অসংগঠিত শ্রমিক যারা কোনো কাজ পায়নি, মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় বা ফাইন্যান্স মিনিস্ট্রি। বললাম কিছু না কিছু করবে তারা, তো তাদেরকে পেনশন দিয়ে এক প্রকার চুপ করিয়ে রাখা। ঠিক আছে, তো 60 বছর পূর্ণ হলে, ঠিক আছে, এদেরকে 1,000, 2,000, 3,000, 4,000 অথবা 5,000 টাকাও পেনশন দেওয়া হতে পারে। নিয়ন্ত্রিত পেনশন তহবিল নিয়ন্ত্রক উন্নয়ন কর্তৃপক্ষ, ঠিক আছে, এর তরফ থেকে দেওয়া হয়। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো বিষয় পেনশন, অটল বিহারী পেনশন যোজনা। আমার মনে হয় সবাই জানে, এ বিষয়ে আর বলার কিছু নেই। যা প্রশ্ন এসেছে একটু দেখি। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য কোন সরকারি প্রকল্পটি চালু করা হয়েছে? অপশন বি রাইট আনসার। আমার মনে হয় সবাই পারবে। তো আজকে আমরা 10টা স্কিম করলাম, 10টা স্কিম থেকে এসএসসি কি কি প্রশ্ন করেছে 2025-এ সেগুলোও বুঝে গেলাম। এর পার্ট 2 আসবে, সেখানে আরও এর পরের যা আরও স্কিম রয়েছে সেগুলো আলোচনা করব। আজকে ক্লাস এখানেই থাকছে। কমেন্ট সেকশনে জানিও কি ধরনের ক্লাস তুমি চাইছো।